আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, মাস্টার ইংলিশের নতুন একটি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রথমে ২ টা বিষয় আলোচনা করতে চাই যে ফেসবুকে ইদানিংকালে যে ২ টা কাজ করা হচ্ছে ইদানিং, যে ফ্রি ক্লাসগুলো দেয়া হচ্ছে পাবলিকলি এবং পেইড কয়েকদিন থেকে কয়েকটা পেইড ক্লাসও পাবলিকলি প্রকাশ করা হচ্ছে। অনেকের ক্ষেত্রে একটা হচ্ছে দ্বন্দ্বের তৈরি হয়ে গেছে যে ভাইয়া আসলে কি পড়াচ্ছেন? ফ্রি পড়াচ্ছেন না পেইড পড়াচ্ছেন? যখন ফ্রি ক্লাসগুলো নেয়া হবে, তখন তোমাদেরকে বলে দেয়া হবে ক্লাসের শুরুতেই যে, "আজকে গতদিন এই জায়গা থেকে পড়িয়েছি, আজকে এই জায়গা থেকে পড়াবো।" ঠিক আছে? তো এটা মাথায় রাখবা। আ আরেকটা বিষয় হচ্ছে যে, আরেকটা বিষয় যেটা খেয়াল করতে হবে তোমাদেরকে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা যে ফ্রি ক্লাসগুলো প্রতিটা মেসেঞ্জার গ্রুপে যারা আছো, মেসেঞ্জার গ্রুপে থাকলে ফ্রি ক্লাসগুলো কিভাবে কি হয় গুছিয়ে পাবা। প্রতিটা ক্লাস YouTube এ সিরিয়ালি দেয়া আছে। YouTube এ প্রতিটা ক্লাস সিরিয়ালি দেয়া আছে। তোমরা জাস্ট একটু মেসেঞ্জার গ্রুপটা খেয়াল করবা। ঠিক আছে? মেসেঞ্জার গ্রুপ খেয়াল করলে ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর এতটুকুই, হ্যাঁ? আর যাই হোক, আজকে ক্লাসটা এখন যে ক্লাসটা হচ্ছে এটা পেইড বেসের ক্লাস। পেইড বেসের ক্লাস সকলের জন্য ক্লাসটা উন্মুক্ত করে দেয়া হয়েছে। সকলের জন্য ক্লাসটা উন্মুক্ত। জাস্ট এতটুকুই। ওকে, আমরা আ বেশি কথা না বাড়িয়ে ক্লাস শুরু করাই আমাদের কাছে শ্রেয় মনে হচ্ছে। যারা আছো তারা শেষ পর্যন্ত থাকবে বলে আমরা আশা রাখছি। আর ক্লাসটা একটু বন্ধুদের সাথে শেয়ার করবা। আমি একটা বিষয় খেয়াল করেছি যে বড় স্টুডেন্ট যারা আছে, মানে এই যে হায়ার লেভেলে যখন পড়াই, সেই স্টুডেন্ট গুলো কমেন্ট-টমেন্ট করে না বেশি একটা। আ ক্লাস করে কে আমি সেটাও জানি না। আবার হচ্ছে এই স্টুডেন্ট গুলো খুব একটা মানে এনগেজড না আসলে আমাদের সাথে। ঠিক আছে? স্টুডেন্ট ওর মতো ক্লাস করে চলে যাচ্ছে শেষ। আমি টিচারের মতো ক্লাস নিচ্ছি শেষ। মানে খুব একটা স্টুডেন্টের খুব একটা এটা নিয়ে মাথা ব্যাথাও নাই। খুব একটা স্টুডেন্ট কনসার্ন ও না এই ব্যাপারটা নিয়ে। যাই হোক, আমরা আ আজকে ক্লাস শুরু করব জাস্ট একটু পরে। আর কিছু স্টুডেন্ট যুক্ত হলে যারা আছো আ তারা একটু বন্ধুদেরকে ক্লাসটা শেয়ার করবা। ঠিক আছে? আ বন্ধুদেরকে ক্লাসটা শেয়ার করবা, এতটুকুই তোমাদের প্রতি রিকোয়েস্ট। ওকে, তাহলে আমরা আ আজকে শিখব হচ্ছে ভয়েস। ওকে? আমরা গতকাল টেন্স শিখেছি, আজকে শিখব ভয়েস। তো যারা ক্লাসে যুক্ত হয়েছো তাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আ চলো ভয়েসে চলে যাই। দেখো, আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে ভয়েস। তো বেসিক্যালি ভয়েস হচ্ছে ২ প্রকার। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আরেকটা হচ্ছে কি? প্যাসিভ ভয়েস। এই তো ব্যাপার। ভয়েস ২ প্রকার। একটা অ্যাক্টিভ ভয়েস, আরেকটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো ভয়েসে আসলে চেঞ্জ হয় যে জায়গাগুলোতে, সেগুলো একটু আমরা মাথায় রাখবো। আমরা প্রোনাউন পড়েছিলাম যখন, তখন খেয়াল করেছিলে কিনা আমি জানি না। প্রোনাউনে আমরা কিন্তু চেঞ্জের জায়গাগুলো মানে একটা সাবজেক্ট এবং অবজেক্ট এবং এই ব্যাপারগুলো প্রোনাউনে আ আমরা পড়েছিলাম। কেন পড়ছি সেটার প্রমাণ আমরা আজকে দিব যে কেন আমরা আসলে প্রোনাউনে এই বিষয়গুলো পড়ছিলাম। বলছে এইখানে দেখো খেয়াল করো, এখানে কি বলা আছে? বলছে কি যে অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্টিভ প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়। আর অবজেক্টিভ পার্সোনাল প্রোনাউন হলে প্যাসিভ ভয়েসে তার সাবজেক্টিভ প্রোনাউন ব্যবহার করতে হয়। আচ্ছা, আমি একটু সময় নিব, নেয়ার সাথে, সাথে হচ্ছে আমি এই বিষয়টা আমাদের শিট থেকে পড়াবো। ঠিক আছে? আমার যে ব্যক্তিগত যে শিট আছে সেখান থেকে এই ভয়েসটা পড়ালে তোমরা খুব বেশি ভালো বুঝতে পারবা বলে আমি মনে করি। কারণ ভয়েস আমি মানে উপস্থাপনাটা একটু ডিফারেন্ট টাইপ উপস্থাপনা করছি। জাস্ট ওয়েট করো। দেখো, ভয়েসের এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে একটা ভয়েসের বেসিক চেঞ্জ আসলে কয়টা? দেখো, বেসিক চেঞ্জ আসলে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ থেকে যখন তুমি প্যাসিভ ভয়েসে আসবা, অ্যাক্টিভে কি থাকে? অ্যাক্টিভে সাবজেক্ট থাকে, অ্যাক্টিভে ভার্ব থাকে, আর অ্যাক্টিভে অবজেক্ট থাকে। এটা যখন চেঞ্জ করব, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, এটা অ্যাক্টিভ ভয়েস। বেসিক্যালি ভয়েস বলতে তোমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করাটাই বোঝাও। তো অ্যাক্টিভ ভয়েসে থাকে কি? সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। এই ৩ টা জিনিস থাকে বেসিক্যালি। এটা প্যাসিভ করার জন্য অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসতে হয়। এই যে ছানাটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসছে। সেকেন্ডলি কি করতে হয়? এইটা টেন্স চিনতে হয়। কোন টেন্সে আছে এইখানে। দেখো কোন টেন্সে আছে, এটা যেহেতু ভার্বের ভি টু ফর্ম তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। কারণ সাবজেক্ট প্লাস ভার্ব ভি টু থাকলে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস হচ্ছে সাবজেক্ট থাকে, বি ভার্ব ওয়াজ আর বসে। ঠিক আছে? পাস্ট ইনডিফিনিটে বি ভার্ব ওয়াজ আর বসে।
তারপরে এই যে ওয়াজ বসেছে, সানা যেহেতু সিঙ্গুলার এখানে ওয়াজ, হেল্পের ভি থ্রি ও হেল্পেই এটা বসে। তারপরে কি হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল বসালা, এটা ভি থ্রি, মানে বি ভার্বের পর ভি থ্রি। তারপরে একটা প্রিপোজিশন বসে, প্রিপোজিশনটা এই যে একটা বাই বসিয়েছি, এটা অনেক কিছু টু বসতে পারে, এটা ভার্ব অনুযায়ী ভেরি করে। আর তারপরে সাবজেক্টটা অবজেক্টের জায়গায় বসে, এই যে রানা এসে অবজেক্টের জায়গায় বসছে। বুঝতে পারলা ব্যাপারটা কি ঘটছে? তোমরা একটু, আমি যদি এগুলো ক্লিয়ার করে রাখি, তোমরা ব্যাপারটাকে যদি একটু খেয়াল করো, তোমরা খুব চমৎকার বুঝতে পারবা কি কি ঘটলো। যে আমরা যেটা যেটা ব্যাপার দেখলাম, আমরা একটু রিভিউ করি। যে প্রেজেন্ট তোমার অ্যাক্টিভ সেন্টেন্সে থাকে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে এবং অবজেক্ট থাকে। প্যাসিভ করার ক্ষেত্রে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসে, বি ভার্ব টেন্স অনুযায়ী বি ভার্ব বসাতে হয়, টেন্স অনুযায়ী বি ভার্ব বসাতে হয়, তারপরে ভার্বের ভি থ্রি করতে হয়, তারপরে হচ্ছে বাই বসাতে হয় প্রিপোজিশন, তারপরে অবজেক্ট বসাতে হয়। এইটা হচ্ছে বেসিকের একটা, মানে একটা কমন একটা কনসেপ্ট, একটা ভয়েসের খুবই বেসিক একটা থট, খুবই কমন একটা কনসেপ্ট। এই কনসেপ্টটা অনেকেই জানে না এবং অনেকেই বুঝতেও পারে না এই ব্যাপারগুলো। ঠিক আছে? তো অনেকেই বুঝতেও পারে না। কারণ এত সহজভাবে তো তুমি মাস্টারে আমার মতো করে প্রেজেন্ট পাবা না। কারণ আমি খুব সহজভাবে পড়াই। মাস্টার ডেফিনিটলি বেস্ট। বাট আমি এই জায়গাটা আমি একটু ভিন্নভাবে পড়াই। মাস্টার সেরা, আমি এটা অস্বীকার করার আমি কখনো করব না। সবসময় সেরা মাস্টার, আমি এটা সবসময় বলব। বাট আমি কিছু জিনিস ভিন্নভাবে পড়াই। কারণ স্টুডেন্টদের জন্য বুঝতে সুবিধা হয়। দ্যাটস হোয়াই আমি কিছু জিনিস সবসময় ভিন্নভাবে পড়াই। এটা সবসময়। তাহলে ব্যাপারটা কি ক্লিয়ার তোমাদের কাছে? এই ব্যাপারটা কি ক্লিয়ার? তুমি কি এটা বুঝতে পারলা? তো এখন চলো মাস্টারে যাও। এখন মাস্টারে যেয়ে মাস্টারের আলাপে আসো। এগুলোই এখানে মাস্টার আলোচনা করছে। অবজেক্টটা সাবজেক্ট হয়, সাবজেক্টটা অবজেক্ট হয়, টেন্স হলে অক্সিলারি ভার্ব বসে, কি কি বসে, এগুলো আলোচনা করছে। ফাইনালি একটা উদাহরণ খেয়াল করো, হি লাইকস মি, এটা আই অ্যাম লাইক বাই হিম। এগুলো এত আলোচনা তোমার মাথায় কিচ্ছু ঢুকবে না। এত আলোচনা তুমি পড়ারও কোনো বিন্দু মাত্র প্রয়োজন নাই। আমি তোমাকে শর্টকাট যেটা দেখালাম, এই শর্টকাটটা মাথায় রাখবা। আমি যদি এখন তোমাদেরকে একটু আরো শর্টকাট করে দেই, যে ভয়েসের চেঞ্জ বেসিক্যালি ৫টা জায়গায়, বা ১ সরি ২, ৩, ৪, ৫। আচ্ছা, প্রথমে ১ নাম্বার জায়গা হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। এটা সাবজেক্ট করতে হয়। এটা একটা চেঞ্জ। ভয়েসের চেঞ্জ বেসিক্যালি ৫ জায়গা। অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। টেন্স অনুযায়ী বি ভার্ব। টেন্স অনুযায়ী ভয়েসে সব সময় বি ভার্ব প্রয়োজন হবে। সেটা যেটাই থাক, বি, বিন, বিং যাই থাক। বি ভার্ব বসে। টেন্স অনুযায়ী বি ভার্ব। তারপরে ৩ নাম্বার চেঞ্জ যেটা, বা ৩ নাম্বার চেঞ্জটা হচ্ছে ভার্বের ভি থ্রি বসে। তারপরে ৪ নাম্বার চেঞ্জটা হচ্ছে প্রিপোজিশন বসে। প্রিপোজিশন, প্রিপোজিশন বলতে বাই বসতে পারে, প্রিপোজিশন বলতে উইথ বসতে পারে, প্রিপোজিশন এটও বসতে পারে। এটা ৪ নাম্বার চেঞ্জ। তাহলে ৫ নাম্বার চেঞ্জটা কি হবে? ৫ নাম্বার চেঞ্জটা হচ্ছে ৫ নাম্বার চেঞ্জটা হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করলা। এবার সাবজেক্টকে অবজেক্ট করা। তাহলে অবজেক্ট করতে হবে। তাহলে আমরা ৫টা চেঞ্জ শিখলাম, যে ভয়েসে ৫ চেঞ্জেস দরকার। ৫টা চেঞ্জেস। একটা কি, অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। ২ নাম্বার টেন্স অনুযায়ী বি ভার্ব বসাতে হয়। ৩ নাম্বার ভার্বের ভি থ্রি ফর্ম বসে। ৪ নাম্বার হচ্ছে প্রিপোজিশন বাই, উইথ, এট যেকোনো কিছু বসতে পারে। ৫ নাম্বার হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। এই ৫টা চেঞ্জ তোমরা বেসিক্যালি মাথায় রাখবা। খুবই গুরুত্বপূর্ণ। এই ৫টা চেঞ্জ তোমরা খুব গুরুত্ব সহকারে মাথায় রাখবা। মাশফিক ভালো আছি। ঠিক আছে? এই যে ৫টা চেঞ্জ তোমরা দেখতে পাচ্ছ, এই চেঞ্জ ৫টা খুব সুন্দর করে মাথায় রাখতে হবে। তাহলে ভয়েস তোমাদের জন্য কোনো কালেও জটিল হবে না, কখনোও জটিল হবে না। বুঝতে পারলা কি ব্যাপারটা? কখনোই জটিল হবে না, কোনো কালেও না। ওকে? আশা করছি কনসেপ্টটা ক্লিয়ার। আশা করছি কনসেপ্টটা ক্লিয়ার। বুঝতে পারছো কি? আশা করছি ভয়েসের এই জায়গাটা পর্যন্ত ক্লিয়ার। আমরা মাস্টারে চলে যাই। আচ্ছা, মাস্টার কিছু ভয়েসের প্র্যাকটিস দিয়েছে। এই ভয়েসের প্র্যাকটিস গুলো করা, এগুলো পুরোপুরি অনর্থক। আচ্ছা, হি ইজ নোন টু মি, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের উদাহরণ। কেন? এই যে সাবজেক্ট আছে, বি ভার্ব আছে, ভি থ্রি আছে, প্রিপোজিশন আছে, অবজেক্ট আছে। এটা প্যাসিভ ভয়েসের উদাহরণ। কেন? মনে রাখবা, কোন বাক্যে যদি বি ভার্ব প্লাস ভি থ্রি দেখো, কোন বাক্যে বি ভার্ব প্লাস ভি থ্রি দেখো, কোন বাক্যে বি ভার্ব প্লাস ভি থ্রি দেখলে, বি ভার্ব প্লাস ভি থ্রি দেখলে, কোন বাক্যে বি ভার্ব প্লাস ভি থ্রি দেখলে, সেটা প্যাসিভ ভয়েস। ডেফিনেটলি মনে রাখবা, কোন বাক্যে বি ভার্ব প্লাস ভি থ্রি যদি দেখো, তাহলে সেটা যে প্যাসিভ ভয়েস, এটা মাথায় রাখবা। বুঝতে পারছো? এরপরে আসো ২ নাম্বার উদাহরণে। ২ নাম্বার বলছে, দেখো এইখানে বলছে যে কোনটা অ্যাক্টিভ স্ট্রাকচার।
খোঁজো বি ভার্ব প্লাস V3 নাই যেটাই সেটাই অ্যাক্টিভ স্ট্রাকচার। এই যে বি ভার্ব মানে বিন আছে, বি ভার্ব 8টা যেকোনো একটা থাকলে হবে না। বি আছে, ওয়াজ আছে। বুঝছো কি? এইখানে বুঝছো? দেখো এগুলো এগুলো সবগুলো ভার্ব খেয়াল করো। যেগুলোতে বি ভার্ব থাকবে, যে দেখো যেগুলোতে বি ভার্ব থাকবে, যেগুলোতে বি ভার্ব থাকবে, যেগুলোতে বি ভার্ব থাকবে, বি ভার্ব যেগুলোতে থাকবে, খেয়াল করো বি ভার্ব যদি থাকে তাহলে সেটা প্যাসিভ ভয়েসে আছে। আর যদি বি ভার্ব না থাকে তাহলে সেটা অ্যাক্টিভ ভয়েস। মনে থাকবে? যদি বি ভার্ব না থাকে তাহলে সেটা অ্যাক্টিভ ভয়েস। বুঝতে পারলা কি? যদি বি ভার্ব না থাকে তাহলে অ্যাক্টিভ, আর যদি বি ভার্ব থাকে তাহলে প্যাসিভ। তাহলে এগুলোতে বি ভার্ব আছে, এগুলো প্যাসিভ। তাহলে সি নাম্বারটায় বি ভার্ব নাই। বুঝছো কি ব্যাপারটা? বি ভার্ব প্লাস V3। এটা আমি টেকনিক শিখালাম তোমাদেরকে, ঠিক আছে? আবার বললো না যে ভাইয়া বলছে এই বি ভার্ব প্লাস V3 থাকলেই প্যাসিভ, না থাকলে নাই। ওকে, 3 নাম্বার আসো। টি ইজ লাইকড বাই কমন পিপল। এই যে বি ভার্ব প্লাস V3 আছে, তাহলে এটা প্যাসিভ ভয়েস। তারপরে দেখো বি ভার্ব প্লাস V3 আছে, প্যাসিভ ভয়েস। কিচ্ছু দেখার দরকার নাই, বি ভার্ব নাই, V3ও নাই, অ্যাক্টিভ ভয়েস। দ্য স্কুল ওয়াজ বি ভার্ব আছে, V3 আছে। বি ভার্ব মানে কি জানো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এই 8টা হচ্ছে কি বি ভার্ব, এই 8টা হচ্ছে কি বি ভার্ব। বুঝতে পারলা কি? বুঝতে পারলা ব্যাপারটা? বুঝতে পেরেছো কি? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো কি ব্যাপারটা? একটু তোমরা একটু জাস্ট লাইনে থাকবা। খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা কল আসছে। বাড়ি থেকে বারবার ফোন দিতেছে। কেন ফোন দিতেছে আমি বুঝতে পারতেছি না। অনেকবার ফোন দিচ্ছে। একটু জাস্ট তোমরা ওয়েট করো। আচ্ছা, আমরা আমরা পরবর্তীতে যাই হোক, যদি আবার ফোন দেয় তারপরে দেখা যাবে। যদি আবার ফোন দেয় তারপর দেখা যাবে। পরবর্তীতে আমরা পরবর্তী নিয়মটা পড়ি। পরবর্তী নিয়মটা বলছে যে অ্যাক্টিভ ভয়েসকে অবজেক্টে, আচ্ছা, অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার যে নিয়ম, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ব্যবহার করার সময় খুব সতর্ক হতে হয়। কারণ অবজেক্ট দেখতে সিঙ্গুলার হলেও আসলে প্লুরাল হিসেবে ব্যবহার হয়। অবজেক্ট দেখতে সিঙ্গুলার হলেও আসলে প্লুরাল হিসেবে ব্যবহার হয়। অবজেক্ট দেখতে দেখো, এখানে খেয়াল করো, বলছো যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। আহ, করার সময় খুব সতর্ক থাকতে হয়। কারণ কারণ কি? অবজেক্ট দেখতে সিঙ্গুলার হলেও আসলে প্লুরাল হিসেবে ব্যবহার হয়। দেখতে সিঙ্গুলার হলেও আসলে কি হিসেবে ব্যবহার হয়? প্লুরাল। যেমন দা প্লাস অ্যাডজেক্টিভ, দা ব্রেভ, দা রিচ, দা পুয়ার, দা ওল্ড, দা লেজি। এগুলোকে দেখে মনে হইতেছে কি এগুলো সিঙ্গুলার, বাট অ্যাকচুয়ালি এই বিষয়গুলো কি? অ্যাকচুয়ালি এগুলো সবগুলো হচ্ছে কি প্লুরাল। এগুলো দেখতে সিঙ্গুলার মনে হলেও এগুলো অ্যাকচুয়ালি প্লুরাল। মনে রাখবা, দা প্লাস অ্যাডজেক্টিভ যদি কোনো বাক্যের সাবজেক্ট হয়, কি হয়? দা প্লাস অ্যাডজেক্টিভ যদি সাবজেক্ট হয় তাহলে সেই সাবজেক্টটা প্লুরাল সাবজেক্ট। সেই সাবজেক্টটা কি? প্লুরাল সাবজেক্ট। দা প্লাস অ্যাডজেক্টিভ যদি কোনো বাক্যের সাবজেক্ট হয় তাহলে সেই সাবজেক্টটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট। দা প্লাস অ্যাডজেক্টিভ যদি কোনো বাক্যের সাবজেক্ট হয় তাহলে সেই সাবজেক্টটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট। মনে থাকবে? দা প্লাস অ্যাডজেক্টিভ যদি কোনো বাক্যের সাবজেক্ট হয় তাহলে সেই সাবজেক্টটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট। দা প্লাস অ্যাডজেক্টিভ যদি কোনো বাক্যের সাবজেক্ট হয় তাহলে সেই সাবজেক্টটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট। দা প্লাস, আবারও বলতেছি, দা প্লাস অ্যাডজেক্টিভ যদি কোনো বাক্যের সাবজেক্ট হয় সেটা প্লুরাল সাবজেক্ট। মাথায় রাখবা, খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আমরা একটা এক্সাম্পল দেখি। উই ডোন্ট লাইক আইডল পিপল। খেয়াল করো, আইডল পিপল আর নট লাইক বাই আস। এখন খেয়াল করো, আইডল পিপলটা দেখে তো তোমার মনে হয় সিঙ্গুলার, বাট আইডল মানে অলস, আর পিপল মানে হচ্ছে মানুষ। তাহলে অলস মানুষ, মানুষ বলতে কি একজন মানুষকে বোঝাচ্ছে? না, অনেকগুলো মানুষকে বোঝাচ্ছে। এই কারণে এটাকে প্লুরাল করতে হবে। তাহলে প্লুরাল আইডল পিপলটা সাবজেক্ট হলে, তাহলে আইডল পিপল, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমরা এগুলো বিস্তারিত পড়বো, এই কারণে বসবে আর, আইডল পিপল আর। তারপরে হচ্ছে নট, ডু বাদ যে নট আসবে, আইডল পিপল নট আর নট, লাইকের ভিতরে হচ্ছে লাইক, তারপরে একটা বাই আসবে, তারপরে উইটা হয়ে যাবে আস। বুঝতে পারলা? বাই আসবে এবং উইটা হয়ে যাবে আস, উইটা হয়ে যাবে আস। এরকম ফরচুন ফেভার দ্য ব্রেভ। এইবার খেয়াল করো, ফরচুন ফেভার দ্য ব্রেভ, এইখানে যদি আমরা খেয়াল করি, ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, এখানে খেয়াল করো, ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। এখানে খেয়াল করো যে অবজেক্টটা সাবজেক্ট হবে, তো দ্য ব্রেভ সাবজেক্ট হলো। আমি একটা বিষয় একটু আগে বলছি যে দা প্লাস অ্যাডজেক্টিভ হলে ভার্ব প্লুরাল হবে। যে দা প্লাস অ্যাডজেক্টিভ হইছে, তাহলে এই যে ভার্ব প্লুরাল, এই কারণে আর হইছে। আর ভার্বের V3 হয়, তারপরে একটা প্রিপোজিশন আসে, তারপরে সাবজেক্টটা অবজেক্ট হয়। এই তো ব্যাপার শেখালাম, তাই না? এই তো বিষয় শেখালাম এতক্ষণ থেকে। এটাই তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অর্ধেক পার করার পর তো আর পড়াইলেন না। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ফ্রি ক্লাসে পড়ানো হয়।
এটা পেইড ব্যাচের ক্লাস, ঠিক আছে। সাবজেক্ট ভার্ব রিপন আল হাসান, এটা পেইড ব্যাচের ক্লাস। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়ানো হবে, সেটা পেইড ব্যাচের ক্লাস না, ওইটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ফ্রি ব্যাচের ক্লাস ছিল। ওইটা যখন পড়ানো হবে সেদিন টপিকের নাম লিখে দেওয়া হবে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পার্ট 2 পড়ানো হইতেছে আজকে। বুঝতে পারছো কি? এরপর আসো, বলছে যে ক্যাটস কিল মাইস। এখন এই যে মাইসটাকে দেখতে সিঙ্গুলার মনে হইলো, মাইস হচ্ছে প্লুরাল। মনে রাখবা MIC মাইস, এইটা হচ্ছে সিঙ্গুল প্লুরাল, প্লুরাল, ঠিক আছে। যখন মাউস বলবে, মাউস বোঝো তো, ল্যাপটপের মাউস, কম্পিউটারের মাউস, এই মাউস মানে কিন্তু ইঁদুর অ্যাকচুয়ালি। তো যখন মাউস বলবে তখন কিন্তু সিঙ্গুলার হবে, আর যখন মাইস বলবে তখন প্লুরাল। তাহলে এই যে মাইস, তারপরে হচ্ছে আর, কিলের ভিতরে কিল্ড, তারপর একটা বাই বসবে, তারপর হচ্ছে ক্যাটস। তো যাই হোক, এই যে দা পুলিশ, পুলিশ দেখতে সিঙ্গুলার মনে হলেও ভার্ব প্লুরাল গ্রহণ করে, এগুলো জাস্ট পড়ানো ছিল, এটা পড়াই দিলাম। পরবর্তীতে আসল পড়াশোনা আসো। আসল পড়াশোনাগুলো, এগুলো খুব গুরুত্বপূর্ণ পড়াশোনা, ওগুলোও কিন্তু আসার মতো। মানে আমি আসল পড়াশোনা বলতে পারি না, সবই আসল পড়াশোনা, কোনো কিছু এখানে নকল না, ঠিক আছে। 100% পিওর পড়াশোনা সব। দেখো এখানে, এখানে এই নিয়মটা কি বলছে, যে সাহায্যকারী ভার্ব বিহীন অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার নিয়ম। আচ্ছা, সাবজেক্ট যদি সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ কেমনে করবা তুমি? সাহায্যকারী ভার্ব বিহীন অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ, এটা কোনো ব্যাপারই না, এখানে কিচ্ছু না। তুমি নরমাল নিয়মে করবা, যে আমরা হিমটাকে প্রথমে সাবজেক্ট করব হি, তাহলে এটা এই যে অল হিজ পিপল লাইক, লাইক মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে অবজেক্টটা সাবজেক্ট হবে, তারপরে অ্যামিজারের যে কোনো একটা বসবে, তারপরে V3 বসবে, তারপরে হচ্ছে তোমার বাই বসবে বাকি অংশ। তাহলে হিমটা হি হয়ে গেল, হিমটা হি হয়ে গেল। এখন লাইকটা যেহেতু প্রেজেন্ট টেন্স ইনডিফিনিট বোঝাচ্ছে, তাহলে হি এর সাথে বসবে ইজ, হি ইজ, লাইকের ভিতরে হচ্ছে লাইক, হি ইজ লাইক, তারপরে হচ্ছে একটা বাই আসবে প্রিপোজিশন, আর অল হিজ পিপলস বাকি অংশ, অল হিজ পিপলস বসবে। বুঝতে পারলে কি? অল হিজ পিপলস, পিপলস এইভাবে বসবে, তাহলে হি ইজ লাইক বাই অল হিজ পিপলস। এরকম আরো আমরা এক্সাম্পল সলভ করি। বলছে এটা কিচ্ছু না, জাস্ট তুমি নরমাল নিয়মে টেন্স চিনো, এটা এটা কোনো রুলসই আমি মনে করি না, এটা কোনো রুলসই মনে করি না। কারণ কি? কারণ হচ্ছে এটা টেন্স, কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। নিয়মটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়মটা হচ্ছে কি, অবজেক্টটা শুরুতে আসে, তারপরে হচ্ছে অ্যামিজারের যে কোনো একটা, অ্যামিজারের যে কোনো একটা বসে, তারপরে হচ্ছে কি V3 বসে, তারপরে হচ্ছে প্রিপোজিশন বসে, তারপরে হচ্ছে তোমার সাবজেক্টটা অবজেক্ট হয়, তাই না? এই তো আসে ব্যাপার, এই তো ব্যাপার। তো এই ব্যাপারটা এত জটিল কেন করো তোমরা? এটা খুব সহজ না? সেন্টেন্সটার বাংলা কি স্যার? কোন সেন্টেন্সটা স্যার? কোন সেন্টেন্সটা একটু হিন্টস দিলে ভালো হতো স্যার। এখন আমি তো ওইভাবে খেয়াল করি নাই। কোন সেন্টেন্সের কথা বলছো তোমরা? আমি ওইভাবে খেয়াল করি নাই। কোন বাক্যটার কথা বলছো? খেয়াল করি নাই। দেখো, তাহলে এইটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, আমি টেন্স বুঝবো। আমরা এগুলো আরো পড়ি, পড়া শেষের পরে বুঝতে পারবো। অবজেক্ট শুরুতে বসবে, আমি যারা যে কোনো একটা V3, তারপরে হচ্ছে কি প্রিপোজিশন বসে, আর তারপরে হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশন বসার পরে সাবজেক্ট বসে। তো এখানে খেয়াল করো, প্রথমে অবজেক্ট নোবেলস বসাও, কোন এক জায়গায় বসালা, ধরো এইখানেই বসালাম, তারপরে নোবেল যেহেতু প্লুরাল এই কারণে অ্যামিজারের মধ্যে আর বসবে, তাহলে এই দুইটা অপশন বাদ। নোবেলস প্লুরাল এই কারণে অ্যামিজারের মধ্যে আর বসছে, তারপরে কি বসবে? V3। লাইকের সরি, রিডের V3 হচ্ছে রিডেই, রিডের তিনটা ফর্মই একই, রিড রিড রিড, ঠিক আছে। তারপরে একটা নিয়ে আসতে হবে বাই, প্রিপোজিশন নিয়ে আসলাম, তারপরে হচ্ছে উইটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, তাহলে নোবেলস আর রিড বাই আস, এইটা হচ্ছে সঠিক উত্তর। বুঝতে পারলা কি ব্যাপারটা? চয়ন কুমার, যারাই দেখতেছো ব্যাপারটা কি ক্লিয়ার তোমাদের কাছে? যারা দেখতেছো ব্যাপারটা কি ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? কি ক্লিয়ার কিনা? ক্লিয়ার, ক্লিয়ার কিনা? যদি জাস্ট ক্লিয়ার কিনা একটু বলো, ক্লিয়ার কিনা একটু জাস্ট বলো, ক্লিয়ার, ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও, খুব দ্রুত জানাবা যে ব্যাপারটা ক্লিয়ার কিনা, যারা দেখতেছো জানাও। আমরা পরবর্তী নম্বরে প্রবলেম সলভ করব। এ রেস ওয়াজ রান বাই হিম, এই ভয়েস গুলো তোমরা এখন ট্রাই না করো, ঠিক আছে। সবগুলো ভয়েস তোমাদের কাছে এখন কঠিন লাগতেছে, আমি এগুলো সলভ না করাই, জাস্ট আমি এই ভয়েস গুলো পেন্ডিং রাখলাম। এই ভয়েস গুলো পেন্ডিং রাখার পরে আমি এই রুলসটা শেখানোর পরে উপরে যাই, তাহলে একটাও কঠিন লাগবে না। এই রুলস দুইটা শেখানোর পরে যাই। এখানে যে দুইটা রুলস আছে, আমি এই দুইটা রুলস আমার ভয়েসের রুলসে অন্যভাবে লিখেছি, একটু জাস্ট এই রুলস দুইটাই পড়াবো, বাট আমি আমার মতো পড়াবো, জাস্ট একটু খেয়াল করো। চলো আমরা ভয়েসে যাই, এই রুলস দুইটাই পড়াবো, আমি আমার মতো পড়াবো, জাস্ট একটু তোমাদেরকে সবুর করতে হবে।
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এইখানে যে রুলস দুইটা বলছে এই রুলস দুইটা হইতেছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের। বুঝছো? ও সরি, এইটাই কি তাই ব্যাপারটা? না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা এটা কন্টিনিউয়াস। আচ্ছা, ইনডিফিনিট এর ব্যাপারটা কই? ও ও আমরা সরি, এখানে আরেকটা রুলস আমি এড়িয়ে গেছি। এখানে আরেকটা রুলস অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হলে আ সা আচ্ছা, ওই রুলসটা আরেকটা রুলস এড়িয়ে গেছি আমি। এই রুলসটা তোমাদেরকে আমি আমি এটা পড়াচ্ছি। ওয়াজার ভি3 অবজেক্ট কিভাবে কি করতে হবে আমি তোমাদেরকে সব বিষয় বোঝাচ্ছি। এইখানে ২ টা রুলসে আমি তোমাদের তাই তো বলি যে এত রুলস এখানে। দেখো এটা কিভাবে প্যাসিভ করতে হবে। এই রুলস ২ টা এখানে ২ টা রুলস আছে। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট এর, একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট এর। এইভাবে আসলে আমরা কখনো স্টুডেন্টদেরকে শেখাই না তো। আসলে এইভাবে শেখাই না। প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট খুব সুন্দর করে আমি পড়াই দিতেছি। দেখো জাস্ট খেয়াল করো। প্রেজেন্ট ইনডিফিনিট এর এই রুলসটাই ওইখানে বলছে। এই দুটার নিয়ম শিখলেই। প্রেজেন্ট ইনডিফিনিট এর টেন্স এর গঠনটা কি? টেন্স এর গঠনটা হইতেছে সাবজেক্ট থাকবে, ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকবে, অবজেক্ট থাকবে, বাকি অংশ। এটার ভয়েসের গঠনটা কি তাহলে? এই যে আই লার্নড আ লেসন, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের গঠন, টেন্সের গঠন যায়। যেটা টেন্সের গঠন সেটাই হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভে কি করতে হয়? অবজেক্টটা শুরুতে নিয়ে আসতে হয়। তাহলে দা লেসনটাকে শুরুতে নিয়ে আসতে হবে। দা লেসনটাকে শুরুতে। তারপরে দেখো দা লেসনটাকে শুরুতে নিয়ে আসার পর এখানে লার্ন বা যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অ্যামিজারের যেকোনো একটা। তো লেসনটা যেহেতু সিঙ্গুলার এই কারণে বসবে ইজ। দা লেসন ইজ, তারপরে লার্ন এর ভি3 হচ্ছে লার্নড। দা লেসন ইজ লার্নড, তারপরে একটা বাই বসাতে হবে। বসালাম বাই, তারপরে বাকি অংশ মানে সাবজেক্টটা অবজেক্ট করতে হবে। তাহলে বাইটার পরে মি বসবে। আচ্ছা, একটু আমাকে সময় দিবা, আমার খুব গুরুত্বপূর্ণ একটা কল এসেছে। কলটা আমাকে ধরতেই হবে ভাই। কলটা আমাকে ধরতেই হবে। জাস্ট একটু সময় দিবা। তোমরা একটু লাইনে থাকো। আচ্ছা দেখো, আমরা যেখানে ছিলাম, তো যেটা শেখাচ্ছিলাম তোমাদেরকে সেখানে আমরা যাই। আ দেখো, দেখো খেয়াল করো আমরা যে বিষয়টি শিখছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ এর নিয়মটা হচ্ছে সাবজেক্ট থাকবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, অবজেক্ট থাকবে, এক্সটেনশন থাকবে। এটাকে প্যাসিভ করার নিয়মটা হচ্ছে কি? অবজেক্টটা সাবজেক্ট হবে। তাহলে এই অবজেক্টটা দ্য লেসনটা হচ্ছে সাবজেক্ট, অবজেক্টটা শুরুতে আসবে, আসলো দ্য লেসন। তারপরে হচ্ছে অ্যামিজারের যেকোনো একটা, যেহেতু এটা সিঙ্গুলার এই কারণে ইজ, তারপরে মূল ভার্বের ভি3, লার্নের ভি3 লার্ন, তারপর একটা মুখস্থ প্রিপোজিশন বাই নিয়ে আসতে হবে, তারপরে সাবজেক্ট আই এর অবজেক্টিভ ফ্রম মি এটা বসাতে হবে। আশা করছি এই ব্যাপারটা বুঝতে পারছো। তো ভয়েস করার ক্ষেত্রে সাবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ ফর্ম যে বারবার আমরা ব্যবহার করতেছি, এটা কোথায় পাবা? আমি যখন প্রোনাউন পড়িয়েছিলাম, প্রোনাউনের ক্লাসটা দয়া করে একটু যদি দেখো, প্রোনাউনের ক্লাসটা যদি দয়া করে তোমরা দেখো, তাহলে তোমাদের কাছে খুব ক্লিয়ার হয়ে যাবে। যখন আমি প্রোনাউন পড়িয়েছি তখন আ আ তো তখন ব্যাপারটা তোমাদের কাছে খুবই ক্লিয়ার হয়ে যাবে। যদি তোমরা কাইন্ডলি হচ্ছে প্রোনাউনের ক্লাসটা দেখো। ঠিক আছে? প্রোনাউনের ক্লাসটা একটু দয়া করে তোমরা দেখবা। ঠিক আছে? ছেলেমেয়েরা প্রোনাউনের ক্লাসটা দেখলে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম ক্লিয়ার হবে। আচ্ছা, পরবর্তীতে আমরা যাব পাস্ট ইনডিফিনিট টেন্স এর ব্যাপারটা। পাস্ট ইনডিফিনিট টেন্সে কি? সাবজেক্ট থাকে, ভার্বের পাস্ট ফর্ম বা ভি2 থাকে, অবজেক্ট থাকে, এক্সটেনশন থাকে। তাহলে আই লার্ন দ্য লেসন, আই লার্ন দ্য লেসনে এখানে দ্য লেসন হচ্ছে অবজেক্ট। দ্য লেসন অবজেক্ট, এইটাকে নিয়ম অনুযায়ী কি করতে হয়? এটা অ্যাক্টিভের স্ট্রাকচার, সাবজেক্ট, ভার্ব, পাস্ট ফর্ম, অবজেক্ট প্লাস এক্সটেনশন। এটাকে প্যাসিভ করতে গেলে কি? প্রথমে অবজেক্টটা সামনে আসে।
অবজেক্টের পরে তারপরে হচ্ছে ওয়াজার আসে, অবজেক্ট সামনে আসার পরে কি ওয়াজার আসে, কারণ এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দ্য লেসন আসবে, দ্য লেসন আসবে, তারপরে কি আসবে, লেসনের পরে দ্য লেসন সিঙ্গুলার, এই কারণে আসবে ওয়াজ, তারপরে ভি3 লার্নড এর ভি3 হচ্ছে লার্ন, দ্য লেসন ওয়াজ লার্ন, তারপরে একটা বাই আসবে, এই যে দ্য লেসন ওয়াজ বাই, তারপরে হচ্ছে আইয়ের অবজেক্ট মি, দ্য লেসন ওয়াজ লার্ন বাই মি, এইটা হচ্ছে ভয়েস। তাহলে তোমরা দুইটা বিষয় এখান থেকে মাথায় রাখবা, যে যেটা অ্যাক্টিভের গঠন সেটাকে টেন্সের গঠনও বলা হয়। যদি তোমাকে প্রশ্ন করা হয় যে তুমি যে এই ভয়েসটা করতেছো এই গঠনটা কোন গঠন, এই যে আই লার্ন দ্য লেসন এটা কোন গঠন, এটা টেন্স, যে পাস্ট ইনডিফিনিট টেন্সেরও গঠন এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসেরও গঠন। এগুলো বিষয় কিন্তু জানতে হবে, শুধু ভয়েস পারলাম হইল না ভাই, যে এইটা পাস্ট ইনডিফিনিট টেন্স এবং টেন্সের গঠন এবং অ্যাক্টিভ পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসেরও গঠন, এবং সেইটার প্যাসিভ ভয়েস করতে গেলে যেটা করতে হয় সেইটার গঠন হচ্ছে এইটা, সেই গঠনটা হচ্ছে এইটা, যে প্রথমে অবজেক্ট বসে সেইটার গঠন এইটা, যে অবজেক্ট বসে, ওয়াজার বসে, তারপর ভি3 বসে, তারপর বাই বসে, তারপরে সাবজেক্ট বসে। এই হচ্ছে এই দুইটা টেন্সের ব্যাপার। আমরা আবারও আমি তোমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিটটা বোঝাই, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যদি বলে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন কোনটা, টেন্স এবং অ্যাক্টিভ ভয়েসের গঠন হচ্ছে কোনটা, এই উপরেরটা, এইটা হচ্ছে টেন্স এবং অ্যাক্টিভ ভয়েসের গঠন, সাবজেক্ট ভার্ব প্রেজেন্ট ফর্ম অবজেক্ট এক্সটেনশন। আর এই এটার ভয়েসের রুলসটা, প্যাসিভ ভয়েসের রুলসটা কি, অবজেক্টটা শুরুতে আসে, অ্যামিজার আসে, যে কোনো একটা ভি3 আসে, বাই আসে, সাবজেক্ট আসে। এখন আমরা প্রশ্নগুলো সলভ করতে যাই, দেখবা যে ঘটাঘট সব প্রশ্নের উত্তর তোমরা পাচ্ছ, কিচ্ছু লাগবে না। 7 সলভ করাইছি আমি, 8 সলভ করাইছি, 9 নাম্বার প্রশ্ন দেখো, খুব ইজিলি পারবা, ইজিলি পারবা। হিমেল শোনা যায় তো, হিমেল, ইজিলি পারবা, খুব বেশি কোনো জটিল বিষয় না। 7 নাম্বারটা আর একবার স্যার, আচ্ছা 7 নাম্বারটা ও আর একবার সলভ করতে বলছে। আচ্ছা 7 নাম্বারটা আর একবারের কিচ্ছু আছে এইখানে, তোমাকে, তুমি জাস্ট বাক্য চিনো। তোমরা যদি টেন্স, গতকাল টেন্স পড়াইলাম, ভাব নিলা অনেকেই, নিয়ে 200 জন স্টুডেন্টে ক্লাসটা করলা না, তো ওই ভাবটা নিয়ে কি লাভ হয়েছিল কালকে তোমাদের, যারা ভাব নিয়ে ক্লাসে জয়েন করলা না, দূর ফ্রি ক্লাস, মানে অনেক ভাব, স্টুডেন্টদের যা মানে অবস্থা না এখন, স্টুডেন্টরা নিজেকে যে কি মনে করে, আসলে মাঝে মধ্যে কি বলবো আর। যাই হোক, এখানে খেয়াল করো, এই অল হিজ পিপলসটা হচ্ছে সাবজেক্ট, আর লাইকটা হচ্ছে ভার্বের ভি1 ফর্ম, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর হিমটা হইতেছে অবজেক্ট। তাহলে আসলো কি কি, সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এই স্ট্রাকচারটা, তাই তো, সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এইটা যদি থাকে তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেইটার ভয়েস করার নিয়ম শেখালাম, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং এইটার ভয়েস করার নিয়ম ছিল এইটা, অবজেক্টটা শুরুতে নিয়ে আসতে হয়, অবজেক্টটা শুরুতে নিয়ে আসতে হয়, তারপরে কি করতে হয়, অ্যামিজারে যে কোনো একটা বসাতে হয়, তারপরে ভি3 বসাতে হয়, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। এখন খেয়াল করো, আবারও বলতেছি, প্রথমে অবজেক্ট, ঠিক আছে, তারপরে অ্যামিজার, তারপরে তারপরে বসাতে হয় ভি3, তারপরে প্রিপজিশন, মানে প্রিপজিশন বলতে যে বাইটা বসালা, তারপরে বসাতে হয় সাবজেক্টটা, ঠিক আছে। তাহলে এইখানে খেয়াল করো, প্রথমে অবজেক্ট বসাতো, হিমের অবজেক্টিভ ফর্ম সাবজেক্ট করো, হিম থাকলে সাবজেক্টের জায়গায় হি হয়, হিম থাকলে সাবজেক্টের জায়গায় হি হয়, ঠিক আছে, হিম থাকলে সাবজেক্টের জায়গায় হি হয়, হিম থাকলে সাবজেক্টের জায়গায় হি হয়, তাহলে হিম থাকলে সাবজেক্টের জায়গায় হি, যে কোনো সব জায়গায় আছে, তারপরে হি বসানোর পরে অ্যামিজারের যে কোনো একটা বসাবা, তাহলে হি যেহেতু সিঙ্গুলার এই কারণে বসবে ইজ, ঠিক আছে। তারপরে তারপরে হচ্ছে কি, তারপরে ভার্বের ভি3 হয়, ভার্বের ভি3, লাইক ভার্বের ভি3 হচ্ছে লাইক, তাহলে হি ইজ লাইক, ঠিক আছে, লাইক ভার্বের ভি3 হচ্ছে লাইক, হি ইজ লাইক, তারপরে একটা বাই বসাতে হয়, তারপর একটা কি বসাতে হয়, বাই বসাতে হয়, প্রিপজিশন বাই, যে কখনো কখনো টু বসে, তারপরে সাবজেক্টটা অবজেক্ট করে দিতে হয়, যে তাহলে অল হিজ পিপলস, বাই এর পরে অল হিজ পিপলস বসাতে হয়। এই ছিল 7 নাম্বার। এটা কি কোনো জটিল ব্যাপার ছিল নাকি? এটা খুব ইজি ব্যাপার ছিল। তোমরা আসলে টেন্সই চেনো না, টেন্সের ক্লাসে তো হেভি ভাব নিছো কালকে তোমরা, হেভি, সেই এক একবারে স্টুডেন্ট বলবো আর কি। দেখো 8 নম্বরে খেয়াল করো, উই রিড নোবেলস, এটা কোন টেন্স, এটা টেন্স চিনতে হয়, এটা পাস্ট নাকি প্রেজেন্ট, এটা তো পাস্ট না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট আছে, ভার্ব প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে এটা নিয়ম ওই আগেরটাই, অবজেক্ট সাবজেক্ট করতে হবে, আমি যারা যে কোনো একটা ভি3,
এটা তো করাইছি সলভ একটু আগে। এ রেস ওয়াজ রান বাই হিম। তো একটা বিষয় বলছিলাম যে বি ভার্ব থাকলে সেটা প্যাসিভ ভয়েস হবে। বি ভার্ব থাকলে কি হবে, সাধারণত বি ভার্ব প্লাস ভি থ্রি থাকলে, বি ভার্ব প্লাস ভি থ্রি থাকলে প্যাসিভ ভয়েস। তো ডেফিনেটলি এটা প্যাসিভ ভয়েস। তো এখন এখানে যেহেতু মানে প্রশ্নই প্যাসিভ ভয়েস দিছে, নাইম ইসলাম ওয়ালাইকুম আসসালাম, দেখো যেটা বলছে এখানে প্রশ্নেই তো প্যাসিভ ভয়েস দিছে, তাহলে উত্তরে কি করতে হবে, উত্তরে অ্যাক্টিভ করতে হবে। প্রশ্নে যদি প্যাসিভ ভয়েস দেয় উত্তরে কি করতে হয়, উত্তরে অ্যাক্টিভ করতে হয়। তাহলে প্রশ্নে প্যাসিভ ভয়েস আছে, উত্তরে অ্যাক্টিভ করো। প্রশ্নে প্যাসিভ থাকলে উত্তরে অ্যাক্টিভ করবা। তাহলে প্রথমে বি ভার্বটাকে কেটে দিবা। এখন বি ভার্ব দেখেই, আচ্ছা তুমি বি ভার্ব দেখে বুঝছিলা এটা কোন টেন্সের ভয়েস, পাস্ট ইনডিফিনিট টেন্সের। তো এখন বি ভার্বটাকে যদি কেটে দাও তাহলে এই মেইন ভার্বটাকে ভি টু বানাবা, বাকিগুলো সাবজেক্ট অবজেক্টের জায়গায় নিয়ে। বাইটাকে কেটে দিবা, তাহলে হিমের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি, আর রানের ভি টু হচ্ছে র্যান, তারপরে হচ্ছে এ রেস, এ রেস হবে, হি র্যান এ রেস। এইটা হচ্ছে কারেক্ট উত্তর, হি র্যান এ রেস, বি নাম্বারটা। বুঝতে পারলা কি? আশা করছি কনসেপ্টটা ক্লিয়ার। আমরা 10 নাম্বারটা খেয়াল করব। 10 নাম্বারটা খেয়াল করব, বলছে যে এ সং ওয়াজ সাং বাই রূপা। একই ব্যাপার, যখন বিভার প্লাস ভিটি দেখবা পেসিভে আছে, অ্যাক্টিভ করার ক্ষেত্রে প্রথমেই এই দুইটাকে কেটে দিয়ে ভিটু ভিটু করে নিবা, স্যাং। তারপরে বাই কাটবা, রূপাকে শুরুতে বসাবা, রূপাকে শুরুতে বসালাম রূপা, রূপা তারপরে এই যে স্যাং করলাম, এই স্যাংকে বসাবো, রূপার পরে থাকলো স্যাং, তারপরে এই সংটা শেষে দিয়ে দিলাম। এটার উল্টাটা, মানে এতক্ষণ যেটা করে আসছো তার উল্টাটা। এই 11 নাম্বারটা দেখো, 11 নাম্বারটা দেখলে বিবিসি পডকাস্ট দ্য ব্রেকিং নিউজ, তাহলে আমরা নিয়ম অনুযায়ী কি করব, দ্য ব্রেকিং নিউজটাকে সাবজেক্ট করব, তাই তো করলাম। করার পরে এটা যেহেতু পডকাস্ট ভার্বের ভি টু, কারণ এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, কিভাবে বুঝছি, বিবিসি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিন্তু ভার্বের সাথে এস বাই এস নাই। কখন থাকে না, যখন পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। ঠিক আছে, এটা যদি না বুঝো, এটা যদি না বুঝো তাইলে তো মানে টেন্স কালকে আরো পড়তে হবে, কালকে ক্লাস করতে হবে, টেন্স পড়তেই হবে। তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এই অবজেক্টটা সাবজেক্ট হবে, নিলাম এটাই সাবজেক্ট করে। তারপরে অ্যামিজারের যে কোনো, সরি ওয়াজ ওয়ারের যে কোনো একটা বসবে। তাহলে দ্য ব্রেকিং নিউজটা যেহেতু সিঙ্গুলার এই কারণে হবে ওয়াজ, আর ব্রডকাস্টের ভিতরে হচ্ছে ব্রডকাস্ট, আমি শর্টকাটে বিডি লিখলাম। তারপরে একটা প্রিপোজিশন বাই বসবে, তারপর হচ্ছে বিবিসি। খোঁজো এখন কোনটা উত্তর আছে, দ্য ব্রেকিং নিউজ ওয়াজ ব্রডকাস্ট বাই বিবিসি, সি নাম্বার কারেক্ট উত্তর। এখানে খুব সুন্দর করে আলোচনা করছে, পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, নিউজ সর্বদাই সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত, বিধায়ের পরে অক্সিলারি ভার্ব বসে। আমি যেটা আলোচনা করছি এইটা এখানে নাই, কারণ এইটা যে পাস্ট ইনডিফিনিট সেইটা কিভাবে আমি বুঝছি, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট তোমরা তো অবশ্যই বলবা যে ভাই এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট, তাই না? প্রেজেন্ট ইনডিফিনিট এটা না, আমি কমপ্লিটলি ডিসএগ্রি করব তোমাদের সাথে, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট হইতে গেলে, প্রেজেন্ট ইনডিফিনিট হইতে গেলে এই যে সাবজেক্ট আছে তা থার্ড পারসন সিঙ্গুলার, এই তাহলে ভার্বের সাথে এস বাই এস থাকতো, যেহেতু নাই তাহলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা 12 নম্বর প্রশ্ন সলভ করি। উই ডোন্ট লাইক আইডল পিপল, এটা সলভ করে আসছি, করব না। তারপরে ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, এটাও সলভ করে আসছি, করব না। আই ডোন্ট লাইক পাপ রাইস, পাপড রাইস। আচ্ছা খেয়াল করো, পাপড রাইস আমি কি করি না, লাইক করি না। আই ডোন্ট লাইক পাপ রাইস, তাহলে এই যে পাপড রাইসটা আমি বাক্যের সাবজেক্টে নিয়ে আসলাম। দেখো আমি পাপ রাইসটা বাক্যের সাবজেক্টে নিয়ে আসলাম। আমার নিয়ম, আগে টেন্স বোঝো কিন্তু, এটা কোন টেন্স ভাই, এটা কোন টেন্স, এটা কোন টেন্স, এটা কোন টেন্স, খেয়াল করো। আগে টেন্স বোঝো, এটা কোন টেন্স, আগে টেন্স বোঝো, টেন্স বোঝো, এটা কোন টেন্স। দেখো আগে যদি আমরা টেন্স বুঝি, আমরা আমরা যদি আমরা টেন্স বুঝি, একটু জাস্ট খেয়াল করো, এটা কোন টেন্স, জাস্ট একটু খেয়াল করো তো। ডোন্ট যেহেতু আছে, মনে রাখবা যে ডু এর সাথে যখন ডু বা ডোন্ট যাই থাক, ডু ডাজ ডোন্ট বা ডাজেন্ট, এগুলো যদি থাকে তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট ধরে নিবা। ঠিক আছে, তাহলে পাফড রাইসটাকে বাক্যের সাবজেক্ট ধরলাম। তাহলে পাফড রাইস যেহেতু এটা প্রেজেন্ট, তাহলে যেগুলো যেগুলোতে তোমার পাস্টের হিন্টস আছে সেগুলো হবে না। প্যাসিভ ভয়েস যেহেতু করতে বলছে, এই এ নাম্বারে বি ভার্ব নাই, তাহলে এ নাম্বার এমনি হবে না। আমি কিছু না জেনে সলভ করলাম টেকনিক দিয়ে, ঠিক আছে, আমি কিছু না জেনে সলভ করলাম, বাট দেখো জেনে সলভ করলে কি হবে। পাপ রাইসটাকে শুরুতে নিয়ে আসলাম, এই যে আসছে পাপ রাইস, সাবজেক্ট করলাম। তারপরে কি করতে হবে, যেহেতু এটা ডোনটা কাটা দিতে হবে, এটা টোটালি বাদ যাবে। পাপ রাইসটা আসার পরে, পাপ রাইসটা সিঙ্গুলার, এই কারণে পাপ রাইসের পরে ইজ বসেছে, কারণ অবজেক্টটা সাবজেক্ট হয়, আমি যারা যে কোনো একটা বসে, তো পাপ রাইট ইজ, তারপরে নট একটা বসে, পাপ রাইট ইজ নট, পাপড রাইস ইজ নট, লাইকের ভিতরে বসে ইজ নট লাইকড, তারপরে একটা বাই প্রিপোজিশন নিয়ে আসতে হয়, তারপরে সাবজেক্টের অবজেক্ট মি। এই তো ব্যাপার, এই তো আলোচনা।
একটা কথা এখানে মনে রাখতে হবে কি, অবজেক্টটা সাবজেক্ট, আর প্রেজেন্টে হলে অ্যামিজার আসবে, তারপরে ভি3, প্রেজেন্টে হলে অ্যামিজার প্লাস ভি3, পাস্টে হলে ওয়াজার প্লাস ভি3। এই কথাগুলো মাথায় রাখতে হবে। 15 নাম্বার আসো যে কোনটা কারেক্ট প্যাসিভ। শার্লে পেইড দ্য বিল, শার্লি হচ্ছে পেইড দ্য বিল। দেখো শার্লি পেইড দ্য বিল, পে এর ভি2 ফর্ম হচ্ছে পেইড, রাইট? পে এর ভি2 ফর্ম হচ্ছে মানে পাস্ট ফর্ম হচ্ছে পেইড। তাহলে যেহেতু সাবজেক্ট ভার্বে পাস্ট ফর্ম আছে, তাহলে এটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স। এটার ভয়েস কেমনে হবে? এটার ভয়েস হচ্ছে অবজেক্টটাকে সাবজেক্ট নিয়ে আসবো, আসলাম দা বিল, তারপরে কি করতে হবে ওয়াজ ওয়ারে যে কোনো একটা, যেহেতু দা বিল সিঙ্গুলার এখানে ওয়াজ, তার পেইডের ভিতরে পেইডি, তারপরে একটা বাই নিয়ে আসতে হবে, বাই আসলো, তারপর শার্লের জায়গায় থাকলো বা শার্লি যেটি বলো। বুঝছো কি ব্যাপারটা? ক্যাট লাইক মাইস, তো এই যে মাইসটা প্লুরাল বলছিলাম, তাহলে প্লুরাল, এই যে বি নাম্বার কারেক্ট উত্তর। মাইসটা প্লুরাল বলছিলাম, একটু আগে পড়াইছি। এবার পরের নিয়ম যেটা, এটা হচ্ছে ভাই কন্টিনিউয়াস টেন্সের নিয়ম। এটা কন্টিনিউয়াস টেন্সের নিয়ম, এটা খুব সহজ বিষয়। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস একসাথে লিখছে। এটা এইভাবে লিখে বইটা একটু জটিল মনে হয় আমার কাছে। পাস্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস একসাথে লিখছে, আমি তোমাদেরকে ভিন্নভাবে পড়াচ্ছি। একটু খেয়াল করো, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস একসাথে আছে, বাট আমি আলাদাভাবে দেখাচ্ছি। একসাথে আছে, আমি আলাদাভাবে। ব্যাপারটা কি আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি থাকে, এই আমি যেটা, এইটা হচ্ছে টেন্সের গঠন বা অ্যাক্টিভ ভয়েসের গঠন। এইটা হচ্ছে কি টেন্সের গঠন বা অ্যাক্টিভ ভয়েসের গঠন, এটা হচ্ছে কি টেন্সের গঠন বা অ্যাক্টিভ ভয়েসের গঠন। মনে থাকবে, এটা টেন্সের গঠন বা অ্যাক্টিভ ভয়েসের গঠন। এটা কি টেন্সের গঠন বা অ্যাক্টিভ ভয়েসের গঠন, টেন্সের গঠন বা অ্যাক্টিভ ভয়েসের গঠন। তাহলে প্রথমে টেন্সের বা অ্যাক্টিভ ভয়েসের গঠনটা কি থাকে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা সাবজেক্ট থাকে, অ্যামিজার থাকে, ভার্বের আইএনজি থাকে, অবজেক্ট থাকে, এক্সটেনশন। এটাকে প্যাসিভ করতে মানে ভয়েস করতে কি করতে হয়, প্যাসিভ ভয়েস করতে গেলে অবজেক্টটা শুরুতে নিয়ে আসতে হয়, এই যে এখানে আসছে। তারপরে অ্যামিজারের জায়গায় রাখতে হয়। তারপরে এই অতিরিক্ত একটা বিং নিয়ে আসতে হয়, কারণ ভয়েস মানে বিভার প্লাস ভি3। ভয়েস মানে বলছিলাম বিভার প্লাস ভি3। এইটা তুমি যেই টেন্সই করো না কেন, ভয়েস মানেই বিভার প্লাস ভি3। ঠিক আছে, ভয়েস মানেই বিভার প্লাস ভি3। তাহলে এই কারণে একটা অ্যামিজার যেখানে ছিল সেখানে অতিরিক্ত একটা বিং নিয়ে আসলাম, আর এই যে ভার্বের আইএনজি ভার্বটা এটার ভি3 করে দিলাম, আর ভার্বের আইএনজিটা যে ছিল এটার ভি3 করে দিলাম। এখন কথা হচ্ছে ভার্বের আইএনজিটা কোথায়, আইএনজিটা এই যে বিং যে বসালাম এই কারণে বসাইছি। তারপরে একটা বাই নিয়ে আসলাম, তারপরে সাবজেক্ট। এটা কোনটা গেল? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কি? দেখো আমরা ভয়েস পরে করি। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কি? প্রথমে সাবজেক্ট থাকবে, ওয়াজ ওয়্যার থাকবে, ভার্বের আইএনজি থাকবে, তারপরে অবজেক্ট থাকবে, তারপরে এক্সটেনশন। তাহলে কেন সাবজেক্ট ওয়াজ ওয়্যার ভার্বের আইএনজি অবজেক্ট এক্সটেনশন, সাবজেক্ট ওয়াজ ওয়্যার ভার্বের আইএনজি অবজেক্ট এক্সটেনশন। তাহলে খেয়াল করো আমরা ভয়েসের রুলসটা কি ভাই? রুলসটা কি? ভয়েসের রুলসটা হচ্ছে প্রথমে তোমাকে অবজেক্টটা শুরুতে নিয়ে আসতে হবে, নিয়ে আসলা, তারপরে ওয়াজ ওয়্যার নিয়ে আসবে, ওয়াজ এবং ওয়্যার, ওয়াজ এবং ওয়্যার নিয়ে আসলা, তারপরে বিং নিয়ে আসতে হবে, একটা মুখস্থ বিং, তারপর একটা ভি3, তারপর একটা বাই, তারপরেই সাবজেক্টটা অবজেক্ট করবা। ঠিক আছে, সাবজেক্টটা অবজেক্ট করবা। তাহলে এটা কি সব মানে খুব জটিল বিষয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস এর মধ্যে মূল পার্থক্যের জায়গাটা হচ্ছে ওয়াজ ওয়্যার আর অ্যামিজারে। তোমরা একটু ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবা প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মূল পার্থক্যটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াসের মূল পার্থক্যটা হচ্ছে অ্যামিজার এবং ওয়াজ ওয়্যারের। আর কোনো জায়গায় পার্থক্য নাই, মূল পার্থক্যটাই এই জায়গায়। অ্যামিজার আর ওয়াজ ওয়্যার যদি তুমি বাদ দাও, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসও যা, পাস্ট কন্টিনিউয়াসও তাই, ব্যাপারটা একই একই। ঠিক আছে, তাহলে অ্যামিজার এবং মূল পার্থক্যটা কি, অ্যামিজার এবং ওয়াজ ওয়্যারে। তাহলে এখানে টেন্স চিনতে কে সাহায্য করতেছে? অ্যামিজার কিংবা ওয়াজ ওয়্যার। ওকে, অ্যামিজার কিংবা ওয়াজ ওয়্যার। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রুলস এবং ভয়েসের রুলস, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের রুলস একই। অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয়, প্রেজেন্টে অ্যামিজার বসাতে হয়, তারপরে বিং, তারপরে ভিত্তি, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। বুঝছো কি ব্যাপারটা? এই জায়গাটা স্ক্রিনশট করে রাখো। যদি তোমাকে বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েসের গঠনটা বলো তো, তখন তুমি টেন্সের গঠনটা বা অ্যাক্টিভ ভয়েসের এই গঠনটা বলবা। যদি বলে পাস্ট ইনডিফিনিট টেন্সের, সরি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের টেন্সের গঠন বা অ্যাক্টিভ ভয়েসের গঠন, তাহলে প্রথম রুলটা, আর নিচেরটা হচ্ছে ভয়েসের রুলস। আশা করছি এটা বুঝতে পারছো। আমরা চলো আবার প্রশ্ন সলভ করতে যাই। 17 নাম্বার প্রশ্ন। এগুলো কিছু লিখছে, এগুলো ভুলে যাও, আমি সেগুলো পড়াইছি তোমাদেরকে, এতক্ষণ সেগুলোই বকবকানি দিলাম। এখানে যা যা লিখছে এগুলো বকবকানি দিলাম সহজ করে।
17 নম্বর প্রশ্ন যাও, 17 নম্বর প্রশ্নটা সলভ করি। বলছে দ্য সিটি প্ল্যানার ইজ মেকিং অল দ্য এগ্রিমেন্টস। দ্য সিটি প্ল্যানার ইজ মেকিং অল দ্য এগ্রিমেন্টস। খেয়াল করো, দ্য সিটি প্ল্যানার ইজ মেকিং অল দ্য এগ্রিমেন্টস। জাস্ট একটু খেয়াল করবো, দ্য সিটি প্ল্যানার ইজ মেকিং অল দ্য এগ্রিমেন্টস। ছেলেমেয়েরা ব্যাপারটা খেয়াল করো, দ্য সিটি প্ল্যানার ইজ মেকিং অল দ্য এগ্রিমেন্টস। এখানে আমরা যে ব্যাপারটা খেয়াল করবো, দ্য সিটি প্ল্যানার ইজ মেকিং অল দ্য এগ্রিমেন্টস, দ্য সিটি প্ল্যানার। তাহলে এইটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস না পাস্ট কন্টিনিউয়াস? এটা কিভাবে বুঝলাম? এই যে ইজ দেখলাম এবং ভার্বের আইএনজি দেখলাম, আর কিছু দেখতে হয় না আসলে। ইজ দেখলাম এবং ভার্বের আইএনজি দেখে আমরা বুঝলাম এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমার ভয়েসের নিয়মটা কি ছিল ভাই? এই অল দ্য এগ্রিমেন্টস, এটা হইতেছে অবজেক্ট, এটা সবার শুরুতে নিয়ে আসা। এখন কোথায় কোথায় আছে? 1 নম্বরে নাই, তারপরে এটা হবে না। অল দ্য এগ্রিমেন্টস আছে কয় নম্বরে? বি নাম্বার এবং ডি নাম্বারে। আচ্ছা, বি নাম্বার এবং ডি নাম্বারে অল দ্য এগ্রিমেন্টস আছে, ঠিক আছে। এবার খেয়াল করো, অল দ্য এগ্রিমেন্টসটা সিঙ্গুলার নাকি প্লুরাল? এগ্রিমেন্টসটা প্লুরাল, কারণ এস আছে। এই কারণে অ্যামিজারের মধ্যে আর বসাতে হবে। অ্যামিজারের মধ্যে কি? আর বসাতে হবে। তাহলে অল দ্য এগ্রিমেন্টস আর, ঠিক আছে, এটাও ঠিক আছে। এখন তারপরে নিয়ম অনুযায়ী কি আসে? একটা বিং বসাইতে হয়। এই যে স্ট্রাকচারটা এখানে বলে দিছে, এই যে স্ট্রাকচারটা বলে দিছে, একটা বিং, এই যে অবজেক্টটা শুরুতে নিয়ে আসলা, অ্যামিজার বসালা, তারপর একটা বিং বসাইতে হয়। আছে তো ভাই ডি নাম্বারে। তারপরে ভার্বের ভি ওয়ান না, ভার্বের ভি থ্রি বসাইতে হয়। এ একটা চমৎকার ভুল করছে এখানে। এখানে ভার্বের ভি ওয়ান না, ভার্বের ভি থ্রি বসাইতে হয়। বসলো তো? তারপরে একটা বাই নিয়ে আসতে হয়, আছে তো? তারপরে সাবজেক্টটা অবজেক্ট করতে হয়। দ্য সিটি প্ল্যানারটা অবজেক্টের জায়গায় বসালাম। ব্যাপারটা কি বুঝতে পারছো? ব্যাপারটা কি ক্লিয়ার? কনসেপ্টটা কি ক্লিয়ার কিনা? কনসেপ্টটা কি ক্লিয়ার কিনা বলো তো? আমি কিন্তু খুব মানে এত ডিটেইলস আলোচনা করতেছি, এত কথাবার্তা বলতেছি, এটা কখনোই কোনো স্টুডেন্টদেরকে বলতে হয় নাই। ঠিক আছে? আমরা 18 নম্বর প্রশ্ন সলভ করি। সেম কন্টিনিউয়াস ইজ রাইটিং আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? সাবজেক্ট নিয়ে আসতে হবে, এ লেটার নিয়ে আসলাম। তারপরে অ্যামিজারের এ লেটার সিঙ্গুলার ইজ, তারপরে বিং নিয়ে আসতে হবে, রাইটিং এর ভিতরে রিটেন, তারপর একটা বাই নিয়ে আসতে হবে, তারপরে মুক্তির জায়গায় থাকবে। 18 নাম্বার ক্লিয়ার। 19 নাম্বার আমরা খেয়াল করব, দ্য চেকস আর বিং সাইন্ড বাই দ্য ম্যানেজার। এইখানে খেয়াল করো, আর বিং সাইন্ড, তাহলে বি ভার্ব আছে, বিং আছে, তারপরে ভি থ্রি আছে। তো এটা ব্যাপারটা বোঝো তো, বি ভার্ব প্লাস ভি থ্রি থাকলেই, বি ভার্ব প্লাস ভি থ্রি থাকলেই প্যাসিভ ভয়েস। এটা অ্যাক্টিভ করার আগে সবার আগে কাটতে হবে বিংটাকে আর বাইটাকে। দা ম্যানেজারকে নিয়ে আসো শুরুতে। ম্যানেজার, ম্যানেজার আসলো, তারপরে যেহেতু এটা প্রেজেন্টে ছিল, এটা কাট, এটা কাট, এটাও কাট। এ নাম্বার কারেক্ট উত্তর। দ্য ম্যানেজার ইজ, দ্য ম্যানেজার ইজ, এটা যেহেতু কন্টিনিউয়াস টেন্স ছিল, তাহলে দ্য ম্যানেজার সিঙ্গুলার, এই কারণে ইজ হয়েছে, আটটা ইজ হয়ে গেল। আর সাইং এর ভিতরে আইএনজি সাইঙ্গিং, তারপরে দা চেক। বুঝছো কি ব্যাপারটা? আমরা 20 নম্বর খেয়াল করি, দে ওয়ার ফ্লাইং কাইটস। দে ওয়ার ফ্লাইং কাইটস 20 নম্বরে, দে ওয়ার ফ্লাইং কাইটস। এখানে আমরা খেয়াল করি 20 নম্বরে দে ওয়ার ফ্লাইং কাইটস, এখানে কাইটসটাকে সামনে নিয়ে আসতে হবে। আসলাম নিয়া কাইটসটাকে, দে ওয়ার ফ্লাইং কাইটসে কাইটসকে সামনে নিয়ে আসতে হবে। আসলাম, কারণ এটা পাস্ট কন্টিনিউয়াস, কিন্তু এই যে ওয়ার প্লাস ভার্ব আইএনজি, তো এটা পাস্ট কন্টিনিউয়াস। তাহলে কাইটসটাকে সামনে নিয়ে আসার পরে, তাহলে কাইটস যেহেতু প্লুরাল, এই কারণে ওয়ারের জায়গায় থাকবে। অতিরিক্ত একটা বিং বসাইতে হবে। বিং এর পরে ভি থ্রি, ফ্লাই এর ভিতরে ফ্লাউন, ফ্লাই এর ভিতরে হচ্ছে ফ্লোন, এফ এল ও ডাব্লিউ এন, তারপরে একটা কি বাই নিয়ে আসতে হবে, তারপরে সাবজেক্ট অবজেক্ট। তাহলে কাইটস আর বিং ফ্লোন বাই দেম। আশা করছি কনসেপ্ট ক্লিয়ার। এর পরের নাম্বার আমি, এর পরের নাম্বারটা এখন শেখাবো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে ব্যাপারটা, প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট একসাথে শেখাবো। এখানে তাই আলোচনা আছে, প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট একসাথে, প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট একসাথে আছে, প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট একসাথে আছে। ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট হচ্ছে একসাথে আছে, প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট একসাথে আছে। খেয়াল করি আমরা প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট একসাথে কিভাবে। প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট, আই হ্যাড রিটেন দ্য লেটার, আই হ্যাড রিটেন দ্য লেটার। আচ্ছা, এটা প্রেজেন্ট পারফেক্ট না পাস্ট পারফেক্ট? এটা আমি আগে সহজ রুলসে চলে যাই। সহজ রুলসে প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্টের মধ্যে তেমন কিচ্ছু পার্থক্য নাই ভাই। প্রেজেন্ট পারফেক্টটা কি? সাবজেক্ট, হ্যাভ হ্যাজ, ভি থ্রি, অবজেক্ট। এটা হচ্ছে টেন্সের গঠন, বা এটা টেন্সের গঠন বা অ্যাক্টিভ ভয়েসের গঠন। ঠিক আছে? প্রথমেরটা। তাহলে সাবজেক্ট, হ্যাভ হ্যাজ, ভি থ্রি, এক্সটেনশন। তাহলে আই হ্যাভ রিটেন এ লেটার, আই হ্যাভ রিটেন এ লেটার। এখন এটার ভয়েসের রুলসটা কি? অবজেক্টটা শুরুতে আসবে,
তাহলে এ লেটারটা শুরুতে আসবে। তারপরে হ্যাভ হ্যাজ এর হ্যাজটা হ্যাভ অথবা হ্যাজ, তো এ লেটার যেহেতু সিঙ্গুলার এই কারণে হ্যাজ বসবে। সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ, প্লুরাল ক্ষেত্রে হ্যাভ। তাহলে হ্যাজ, তারপরে একটা মুখস্থ বিন আসবে, তারপরে ভি3 বসবে। দুনিয়ার যেখানে যাও বিভার প্লাস ভি3 থাকবে, তারপরে একটা বাই, তারপরে সাবজেক্ট। এইটা হচ্ছে একটা নিয়ম, ঠিক আছে? তো এ লেটার হ্যাজ বিন, তারপরে কি রিটেন, তারপরে একটা বাই, তারপরে বাই মি। আর দেখো প্রেজেন্ট পারফেক্টের কিন্তু জাস্ট খুব ইজি। পাস্ট পারফেক্টের ব্যাপারটা খেয়াল করো। পাস্ট পারফেক্টে কি করছে, এখানেও কিছু না। এখানে টেন্সের গঠনটা কি, জাস্ট প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্টের মধ্যে কিচ্ছু পার্থক্য না, হ্যাভ হ্যাজ ছাড়া। হ্যাভ হ্যাজ ছাড়া কোনো পার্থক্য না। দেখো সাবজেক্ট আসলে হ্যাড আছে, ভি3 আছে, অবজেক্ট আছে, এক্সটেনশন আছে। সাবজেক্ট হ্যাড ভি3 অবজেক্ট এক্সটেনশন, সাবজেক্ট হ্যাড ভি3 অবজেক্ট এক্সটেনশন। খেয়াল করো তাহলে আমরা কি করব, অবজেক্টটা শুরুতে নিয়ে আসবো। অবজেক্টটা ভয়েসের রুলসে অবজেক্টটা শুরুতে, হ্যাড হ্যাডের জায়গায় থাকবে, এখানে বিন বিনের জায়গায় থাকবে, ভি3 বাইস অবজেক্ট। তাহলে এখানে আমি এ লেটারটাকে শুরুতে নিয়ে আসলাম, এ লেটার, ঠিক আছে? তারপরে কি করলাম, হ্যাড হ্যাডের জায়গায় রাখলাম এ লেটার হ্যাড, তারপরে একটা মুখস্থ বিন নিয়ে আসলাম, এ লেটার হ্যাড বিন, তারপরে ভি3 রিটেন আসলাম, WRITTEN রিটেন, তারপরে বাই, তারপরে হচ্ছে মি। এই হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্টের মধ্যে বেসিক কোনো পার্থক্য আছে? শুধু হ্যাভ হ্যাজ আর হ্যাড। প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাজ, পাস্ট পারফেক্টে হ্যাড। আমরা মাস্টারে চলে যাই এবং এমসিকিউ সলভ করি। 21 নম্বর এমসিকিউ, আই হ্যাড রিটেন দ্য লেটার। যেহেতু হ্যাড আছে, হ্যাড থাকলে পাস্ট পারফেক্ট হবে। হ্যাড প্লাস ভি3 মানে হচ্ছে পাস্ট পারফেক্ট, হ্যাড প্লাস ভি3 মানে হচ্ছে কি পাস্ট পারফেক্ট, আর হ্যাড প্লাস ভি3 হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। হ্যাড প্লাস ভি3 মানে হচ্ছে কি পাস্ট পারফেক্ট, হ্যাড প্লাস ভি3 হচ্ছে পাস্ট পারফেক্ট, আর হ্যাড প্লাস ভি3 হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা আমরা খেয়াল করি। আমরা প্রথমে অবজেক্টটাকে নেই, দ্য লেটারকে নিলাম, আসলো। এখন খেয়াল করো, আমরা প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট যখন করব, তখন হ্যাভ হ্যাজ হ্যাড ব্যতীত আর কোনো ভার্বে থাকবে না। এগুলো ভুল, এগুলোকে আলাপই করব না, ঠিক আছে? কেন আলাপ করলাম না আমি বলবো। দেখো দ্য লেটারকে সাবজেক্ট করলাম, তারপরে হ্যাডের জায়গায় হ্যাডে থাকবে, বিন আসবে, একটা মুখস্থ আসবে কি বিন, হ্যাড বিন। তারপরে রাইট ভার্বের ভি3 হচ্ছে রিটেন, তারপর একটা বাই আসবে, তারপর একটা মি আসবে। দ্য লেটার হ্যাড বিন রিটেন বাই মি, দ্য লেটার হ্যাড বিন রিটেন বাই মি, ঠিক আছে? আশা করছি যে ব্যাপারটা তোমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারছো, খুবই ক্লিয়ারলি বুঝতে পারছো, ঠিক আছে? ব্যাপারটা কি, অবজেক্টটাকে সাবজেক্ট করছি, হ্যাডের জায়গায় হ্যাড রাখছি ভাই, অতিরিক্ত একটা বিন নিয়ে আসতে হইছে, তারপর এটা ভি3 করছি, তারপর এটা বাই বসাইছি, তারপর সাবজেক্ট অবজেক্ট করছি। যদি না বুঝো 22 নাম্বার আসো, চাপল হ্যাজ মেড টি। তো এটা প্রেজেন্ট পারফেক্ট। হ্যাজ যেহেতু, যখন দেখবা যে হ্যাভ অথবা হ্যাজ থাকবে, তাহলে হ্যাভ হ্যাজ থাকলে এই দুইটার মধ্যে চিন্তা করবা। হ্যাজ থাকলে হ্যাভ নিয়ে যে হ্যাভ অথবা হ্যাজ যে কোনো একটা বসবে, আর হ্যাড থাকলে হ্যাডই বসবে, ঠিক আছে? তাহলে 22 নম্বর আমরা যদি খেয়াল করি, 22 নম্বর আমরা যদি খেয়াল করি, 22 নম্বর আমরা যদি খেয়াল করি, 22 আমরা 22 নম্বর যদি খেয়াল করি, 22 নম্বর আমরা যদি খেয়াল করি, জাস্ট 22 নম্বর খেয়াল করি। 22 নম্বর যে চাপল হ্যাজ মেড টি, চাপল হ্যাজ মেড টি। তাহলে আমরা খেয়াল করব চাপল হ্যাজ মেড টি। তাহলে এইখানে খেয়াল করো, টিটা, এই যে টিটাকে শুরুতে নিয়ে আসলাম। তাহলে টি নিয়ে আসার পরে হ্যাজের জায়গায়ই থাকলো, কারণ টিও সিঙ্গুলার হ্যাজও সিঙ্গুলার। অতিরিক্ত একটা বিন নিয়ে আসতে হয়, আসলাম। তারপরে ভি3 মেডই করতে হয়, তারপরে একটা বাই নিয়ে আসতে হয়, তারপরে চপলটা শেষে দিতে হয়। তাহলে টি হ্যাজ বিন মেড বাই চপল, বি নাম্বার কারেক্ট উত্তর। তারপর 23rd নাম্বার কোশ্চেনে, এ স্টর্ম হ্যাজ আপরুটেড দ্য ট্রি। এটাও প্রেজেন্ট পারফেক্ট, কারণ হ্যাজ প্লাস ভি3। তাহলে কি করতে হবে, দ্য ট্রিটাকে শুরুতে নিয়ে আসতে হবে, দ্য ট্রি নিয়ে আসলাম শুরুতে। তাহলে হ্যাভ হ্যাজ এর হ্যাজ থাকলো, হ্যাভ হ্যাজ এর হ্যাজ, তারপরে দেখো একটা বিন নিয়ে আসতে হয়, তারপর আপরুটেড ভি3 আপরুটেড, তারপর একটা বাই এ স্ট্রম। বুঝতে পারলা? 24 নম্বর খেয়াল করো, হি হ্যাজ পাল ডাউন দ্য কার্টেন, হি হ্যাজ পাল ডাউন দ্য কার্টেন। এখানেও দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে অবজেক্টটা শুরুতে নিয়ে আসতে হবে, দ্য কার্টেন নিয়ে আসলাম। তারপরে কার্টেন যেহেতু সিঙ্গুলার, তাহলে হ্যাজ বসাবো, দ্য কার্টেন হ্যাজ। তারপর একটা বিন বসাবো, দ্য কার্টেন হ্যাজ বিন। তারপর পাল ডাউন, ডাউনের জায়গায় থাকবে, পাল ডাউনের জায়গায় থাকবে, একটা বাই বসাবা, তারপরে মি বসাবা। সি নাম্বারে এই উত্তর, দ্য কার্টেন হ্যাজ বিন পাল ডাউন বাই, এই যে হিটা হিম হয়ে গেছে। আজকে আপাতত এই পর্যন্তই, আজকের পড়াশোনা মোটামুটি ফিনিশ। তোমরা এই কয়েকটা ভয়েস খুব বেশি বেশি প্র্যাকটিস করবা, এবং এই ধরনের আরো তোমরা যত ভয়েস পারো সেগুলো প্র্যাকটিস করবা। আর এই ক্লাসটা আসলে আমাদের মাস্টার ইংলিশের পেইড বেসের ক্লাস ছিল।
আ যারা পেইড ক্লাসে ভর্তি হতে চাও, তোমরা চাইলে মাস্টার ইংলিশে গ্রামার পার্ট A to Z পেইড ব্যাচ ০ থেকে বেসিক ইংলিশ কোর্স ফ্রি থাকবে। মাস্টারের সকল গ্রামার এবং এমসিকিউ আমরা আলোচনা করি। ধরে যেরকম আলোচনা হলো, জুমে লাইভ ক্লাস এবং ফেসবুক লাইভ, ক্লাস মিস গেলে রেকর্ডেড ক্লাস, জুমে কথা বলতে পারবা। বইটা শেষ হতে যত ক্লাস লাগে পাবা। কোর্স ফি মাত্র ৳৫১০ এককালীন। আমি পুরো ক্লাসটা নিবো। ৫ বছর ধরে ইংরেজি পড়াচ্ছি স্টুডেন্টদেরকে। ঠিক আছে? এই 0170744 আ 2501 এই নম্বরে কল দিয়ে তোমরা চাইলে ভর্তি হতে পারো। ওকে? যাদের আর্থিক সমস্যা থাকবে তারা ফোন দিয়ে জানাবা। যাদের আর্থিক সমস্যা থাকবে ডেফিনিটলি ফোন দিয়ে জানাবা। কনসিডার করার আমি চেষ্টা করব সর্বোচ্চটা। সবাই ভালো থাকবা। ধন্যবাদ সকলকে। আজকের ক্লাস এই পর্যন্ত। ৫ নাম্বার এমসিকিউ আ কি সমস্যা? রাইস রাইস সেল এটা কোয়াসি প্যাসিভ ভয়েস। ঠিক আছে? এটা পড়বা তুমি। কোয়াসি প্যাসিভ ভয়েস, ভয়েস ৩ প্রকার: অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস এবং কোয়াসি প্যাসিভ ভয়েস। রাইস নিজে সেল হয় না, ব্যাপারটা ঐরকম না। নিজে সেল হবে না এবং বিভার প্লাস ভি3 থাকবে। যদি স্ট্রাকচারালি খেয়াল করো বিভার প্লাস ভি3 থাকতেই হবে। ঠিক আছে? ভয়েস করতে গেলে। আর রাইস সেলস শিপ এটা একটা কোয়াসি প্যাসিভ ভয়েস। মানে ইট ইস রাইস কোয়াসি প্যাসিভ মানে অর্ধেক প্যাসিভ আরকি। এগুলো আমরা আলোচনা করব। এইখানে এখানে আলোচনা এটা কোয়াসি প্যাসিভ সম্পর্কে হয়তোবা হালকা এখানে ধারণা দেয়া আছে। এই যে ভয়েসের ৩ প্রকার। হানি টেস্ট সুইট এরকম যে ইট ইস এ ভয়েসটা উম ইট ইস হানি হুইচ ইস টেস্টেড সুইট বা এরকম ভয়েসটা এক্সাক্টলি এই মুহূর্তে আমি ভুলে গেছি। আমি তোমাকে পরবর্তী ক্লাসে কোয়াসি প্যাসিভ ভয়েসের একটা ভালো ধারণা দিব। ঠিক আছে? আ এটা খুব জটিল কোনো বিষয় না। ঠিক আছে? খুবই সহজ বিষয়। বাট এটা খুব একটা আসে না তো। এইভাবে আ আ তোমার হচ্ছে পড়া হয়ে থাকে না। ঠিক আছে? এইভাবে এইভাবে পড়া হয়ে থাকে না। আগা আগামী ক্লাস আগামীকালই হবে। ঠিক আছে? আ আগামী ক্লাস আগামীকালে হবে। এই যেমন দ্যা 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 বুক সেলস ওয়েল। আ এ এরকম একটু আমি কালকে তোমাদেরকে কোয়াসি প্যাসিভ সম্পর্কে ভালো ধারণা দিব। ঠিক আছে? কোয়াসি প্যাসিভ সম্পর্কে ভালো ধারণা দিব আ কালকে ক্লাসে। ওকে? আমি এটা নিয়ে আলোচনা করব নে, প্যারা নাই। আ ওই ভয়েসটা অনেকদিন থেকে মানে পড়া দরকারই হয় না। ঠিক আছে? যাই হোক আমরা আজকে ক্লাস শেষ করি। আমি তোমাকে পরবর্তী দিনে এই ব্যাপারটা সলভ করাই দেব। সম্ভাব্য এরকমই যে সর্বোচ্চ যে ইট ইস সুইট বা ইট ইস হানি হুইচ ইস টেস্টেড সুইট এরকম ভয়েসটা হয়। ঠিক আছে? মানে ইট ইস হানি হুইচ ইস টেস্টেড সুইট। এরকম ভয়েসটা হয়। হানি এখানে নিয়মটা কি ছিল? হানি টেস্ট সুইট না? when it is tested হুম, হুম।